আজকের সকালটা অন্যরকম বললে ভুল বলা হবে। রোদের ছিটাফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছে না প্রকৃতিতে। গত রাতের ঝড়ের রেশ রয়ে গেছে এখনো। ভোর রাতের দিকে ঝড় থামলেও মুষলধারের টানা বৃষ্টি মোটেই কমেনি। এখন যদিও সাময়িক বন্ধ রয়েছে, তবে আকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা আবহাওয়া অস্বাভাবিক শীতল। এই ভরা বসন্তে এমন বর্ষার মতো আবহাওয়া অনেক অবাক করার মতো। বেলা গড়িয়েছে অনেকটা। চন্দ্রকাননের সিনিয়র মেম্বারদের সবার ঘুম বরাবরই সকাল সকাল ভাঙে। ঘড়িতে সময় সকাল ৮টা। বাড়ির একটা ছেলেমেয়েও এখনো ওঠেনি। বড়রাও ডাকাডাকি করেনি। তারা যে সবাই হই হুল্লোড় করে ঘুমিয়েছে শেষ রাতের দিকে তা তারা বোঝেন। আর ঈশান তিতিরকে ডাকাডাকির তো কোনো মানেই হয় না। আজকে চন্দ্রা দেওয়ান বেশ খুশি মনে রয়েছে। বুকের ওপর থেকে বড় একটা পাথর সরে গেছে কিনা। রাহেলা শাশুড়িকে চা দিয়ে এসেছেন। যাদের নিয়ে আপাতত রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন। একটু পর আবার ছোট যাকে নিয়ে একটু বের হবেন। তিতিরের জন্য কিছু কেনাকাটা করবেন আর কি। তিতিরকে এই সাথে নিতে চাচ্ছিল, কিন্তু সাত পাঁচ ভেবে তারা দুজনেই যাবে বলে ঠিক করেছে। রাইসুল দেওয়ান দু ভাই সমেত ড্রয়িং রুমে বসা। আজকের কেউই বাগানে বসতে পারেননি বৃষ্টির জন্য। সংবাদপত্র এসেছে সবেই, সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সামনে টেলিভিশনে দেশের খবর চলছে। নাস্তা করে বের হবেন তিন ভাই। গত দুদিন অফিস যেতে পারেননি বিয়ের ঝামেলায়। কাজ জমে গিয়েছে, আজ না গেলেই নয়। ঈশান নয়নকে অবশ্য আজ যেতে বারণ করবে। বিয়েটা যেভাবেই হোক বিয়ে বাড়িতেই তো। বন্ধুরা সবাই আছে, ওরা থাকুক কয়েকদিন বাড়িতেই, আনন্দ মজা করুক। তাছাড়া হুট করে বিয়ে দিয়ে দিল দুজনকে জানাশোনার মানিয়ে নেওয়ার জন্য খানিকটা সময় তো দিতেই হবে। রুষা, রুষা এ দিয়ে বেশ কয়েকবার এই নাম ধরে ডাক পড়ছে। এই নামের মানুষটি সাড়া দিল না একবারও। কড়া ঘুমের ওষুধের ডোজে বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। কি মায়াবী না দেখতে লাগছে মেয়েটাকে। আলতো হাতে গায়ে চাদর দিয়ে ঢেকে দিল ছায়া মানবটি। ঘুরে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তারের দিকে। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কতক্ষণে জ্ঞান ফিরবে। কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকা ডাক্তার সাহেব খানিক নড়ে চড়ে উঠলেন। শুকনো ঢোক গিললেন, কাঁপা গলায় বললেন, স্যার ডোজটা পাওয়ারফুল। সম্ভবত আজকের দিনে ফিরবে না, মানে ৪৮ ঘন্টার। কোনো সমস্যা হবে না তো? জি না স্যার, নর্মাল ঘুমের ওষুধ। একটু ওভারডোজ দেয়া, তাই এরকম হচ্ছে। ঘুম ভাঙলে তবুও এ ওষুধগুলো খাইয়ে দেবেন কষ্ট করে। জীবনী মাথাঘোরা এসব ভাব কেটে যাবে। ছায়া মানবের গম্ভীর মুখ আরো গম্ভীর হলো। পাশে দাঁড়িয়ে থাকা পাতলা মতো কালো করে একটা ছেলে ডাক্তারের হাত থেকে প্রেসক্রিপশনটা হাতে নিলেন। ছায়া মানব ডাক্তারের দিকে তাকালেন ভ্রু কুঁচকে। স্বভাবসুলভ ভারী গলায় বললেন, আপনি এখন আসতে পারেন। জি স্যার, কোনো সমস্যা হলে সাথে সাথে ডাকবেন আমাকে। আসসালাম আলাইকুম, আসুন আমার সাথে। পাতলা মতো ছেলেটা দরজা দিয়ে ইশারা করতেই তার পিছু পিছু বের হলো ডাক্তার। এখান থেকে পালিয়ে যেতে পারলে যেন বাঁচে সে। ভয় চেপে রেখে নেহাত দৌড় লাগাতে পারছে না। না হলে সেই কখন পালাতো। জানের পরোয়াটা করতে হবে তো নাকি। ডাক্তার বেরিয়ে যেতেই দরজা আটকে এসে বসলো লোকটি। রুষার বিছানার পাশেই চেয়ার টেনে অনিমেষ তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। মেয়েটার কি কষ্ট হচ্ছে, নাকি ঘুম থেকে উঠে স্বাভাবিক থাকবে। দু হাতে মুখ ডলে সে। চোখের সামনে ভেসে ওঠে সিনেমার খণ্ডচিত্রের মতো হাজার একটা দৃশ্য। একে একে সামনে আসতে থাকে সেগুলো। ঘটনাগুলো বরাবরই তার জন্য যন্ত্রণাদায়ক। ভুলে থাকার চেষ্টায় ডুবে থাকে সে। কিন্তু কাল রাতে যখন হোটেল রুমের উষাকে জ্ঞানহারা অবস্থায় পায়, তখন ক্ষত আবার নতুন করে জেগে উঠেছে যেন। হারিয়ে ফেলার ভয়, আবার ঘরটা শূন্য হয়ে যাওয়ার ভয়। চোখে আসা টলটলে পানিটুকু হাতের উল্টো পিঠে মুছে নিল সে। দুর্বল হলে চলবে না, আর না তো রুষাকে দুর্বল হতে দেয়া যাবে। সবকিছুর হিসেব নেবে সে। সবকিছুর। ঘরময় আধো আধো অন্ধকার। প্রকৃতিতে আলোর ছিটেফোঁটা না থাকায়, রুমের পর্দা টেনে রাখায় ঘরটা বেশ আঁধারেই ছেয়ে আছে এখনো। ফেরি লাইটের আলোগুলো নেভানো। ঘর ভর্তি রং বেরঙের মোমগুলো নিভে গেছে বেশ আগেই, তবে ফুলের গন্ধ ম করছে চারিদিকে।
সফেদ বিছানার ওপর বেঘরে ঘুমাচ্ছে দুটো মানব মানবী। গত রাতে দুজনের ওপরই এক প্রকার ঝড় গিয়েছে, মানসিক ঝড় বলা চলে। তিতিরের ঘুম বেশ পাতলা হয়ে এসেছে। তার বেলা করে ঘুমানোর অভ্যাস নেই, তবে গতরাতে জ্বরের রেশ কাটেনি মেয়েটার। জ্বরে কাবু করে ফেলেছে একদম। ঠান্ডার কড়া ওষুধে ঘুম কাটেনি চোখ থেকে এখনো। আধো আধো ঘুমে নড়েচড়ে উঠতেই কোমরের দিকে কেমন একটা ভারী অনুভব করল সে। আষ্টে পৃষ্ঠে চেপে ধরে আছে যেন কেউ। চোখ বন্ধ অবস্থাতেও দু চোখের মধ্যে সরু ভাঁজ পড়ল। নড়েচড়ে সরাতে চাইল জিনিসটাকে, তবে সরল না, বরং আরো গভীর ভাবে চেপে ধরল যেন। ঈশান দু হাতে তিতিরের কোমর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পেটের ওপর মুখ গুজে উদাম শরীরে বিছানায় আড়াআড়ি ভাবে শুয়ে আছে। তিতির নড়েচড়ে ওঠায় তার ঘুমে ব্যাঘাত ঘটল খানিকটা। ঘুমের ঘোরে বিরক্ত প্রকাশ করল, ভ্রু জোড়ার মাঝে সরু ভাঁজ পড়ল। ঘুমের ঘোরেই নড়াচড়া করার জন্য ধমকাতে চাইল। উম ডোন্ট মুভ। হঠাৎ পুরুষ মানুষ এর এমন ভারী ঘুমন্ত গলার আওয়াজে নিমিষেই ঘুম ছুটে গেল তিতিরের। বন্ধ চোখ ফট করে খুলে গেল। মাথা উঁচু করে দেখতেই হতভম্ব হয়ে গেল। তার নগ্ন পেটে মুখ গুজে ঘুমাচ্ছে ঈশান। চোখ বড় বড় হয়ে গেল তার। ঈশানের প্রশস্ত জিম করে পেটানো শরীর পুরো উন্মুক্ত। উপুর হয়ে কোমরে পেঁচিয়ে শোয়ায় পিঠ জুড়ে পেশিগুলো প্রজাপতির মতো হয়ে আছে। কোমরে কালো ট্রাউজারখানা অবহেলায় জড়িয়ে আছে মনে হচ্ছে। দু হাতে ঈশানকে সরিয়ে উঠে বসতে চাইল, তবে শক্তপোক্ত বাঁধন থেকে নিজেকে সরাতে পারল না। বরং ঈশানকে বিরক্ত করার অপরাধে ঈশান আরো গভীরভাবে মুখ গুজল তুলতুলে পেটের ওপর। নাক ঘষল খোলা পেটে। তিতিরের শ্বাস আটকে এলো। মুহূর্তের জন্য শ্বাস নিতে বা ফেলতে ভুলে গেল। দাঁত দিয়ে কামড়ে ধরল নিজের ওষ্ঠখানা, খিচে চোখ বন্ধ করে ফেলল। ঈশানের গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার পেটে। সাথে গরম হয়ে উঠছে নিজে পুরো। শিরশির অনুভূতি ছেয়ে গেছে সর্বাঙ্গ। ঈশান থেমে গেছে তিতিরের নড়াচড়া না পেয়ে। আবার প্রশান্তিতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। তিতির নিজেকে বেশ সময় নিয়ে ধাতস্থ করল। ধীরে সুস্থে তাকালো মানুষটার দিকে। নিজের পরনে একটা শাড়ি। সেই শাড়ির অংশটুকু পেটের ওপর থেকে সরিয়ে উন্মুক্ত পেটে এক প্রকার বালিশ বানিয়ে সেখানে মাথা রাখা ঈশানের পুরুষালী খসখসে ঠান্ডা হাতের স্পর্শে শরীর আড়ষ্ট হয়ে আসছে। গত রাতের সবকিছু যেন মাথা থেকে বেরিয়ে গেছে। ভাবতে পারছে না কোনো কিছুই। এই প্রথম পুরুষ যার ছোঁয়া তার শরীরে লেগেছে, বা এর আগেও লেগেছিল। না চাইতেও তিতির আটকে আসা শ্বাস স্বাভাবিক করতে চায়। জোরে জোরে শ্বাস ছাড়ে। বন্ধ চোখে হঠাৎ ভয়ার্থ ভাবে খুলে যায়। তার শরীরের এই শাড়ি কোথা থেকে এলো? সে তো তিতির। স্তব্ধ হয়ে যায় যেন। গত রাতে ঈশানের কথাগুলো থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা, জ্ঞান হারানোর আগ মুহূর্ত অব্দি সবটা মনে পড়তেই চোখের পানি গড়িয়ে পড়ে। কিন্তু সে তো ব্যালকনিতে ছিল, গায়ে বেনারসি। তাহলে ঘরে আনলো কে? ঈশান। তা না হয় ঠিক আছে, কিন্তু তার কাপড় পাল্টেছে কে? দু হাতে মুখ চাপা দিল তিতির। হাত নড়াতেই কেমন ম্যাজম্যাজ করে উঠল। ব্যথায় আড়ষ্ট হাত দুটো। মাথা ভনভন করছে তার এখন। তার উপর একই বিছানায় দুজন এভাবে। তিতিরের মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। গতরাতের বিষাক্ত স্মৃতিগুলো হানা দিল একে একে সেই মস্তিষ্কে। ঈশানের দিকে তাকালো। মুখের ভাবভঙ্গি পাল্টে গেল সাথে সাথে। দু হাতে সরিয়ে দিতে চাইল ঈশানকে। সরুন, উঠতে দিন আমাকে। ঈশানের মধ্যে কোনো ভাবান্তর দেখতে পাওয়া গেল না। বেচারার কান অবধি গেলেই না কথাগুলো ঘুমের তোড়ে। একে একে ঈশানের সব তিক্ত স্বীকারোক্তিগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে যেন। মুখের ভিতরটা কেমন তেতো অনুভব করলো। মুখটা কঠিন থেকে কঠিনতম হলো। গত রাতের যন্ত্রণা, আর এখন নিজের এই অবস্থা। ঈশানকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে গা রিরি করে উঠল তার। গত রাতে জ্ঞান হারানোর পর কি ঘটেছিল কিছু মনে করতে পারছে না সে। হঠাৎ তলপেটে তীব্র ব্যথায় ঘঙিয়ে উঠল মেয়েটা। ঈশানের উপস্থিতিতে পিরিয়ডের বিষয়টা ধরতে পারল না, বরং আরো অন্য ভয় মাথাচাড়া দিয়ে উঠল। বাসর ঘরে বসিয়ে গতরাতে অনিমার বলা কথাগুলো। স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর আর ভাবতে পারল না তিতির। এবার জোরে চিৎকার করে উঠল। সত্যি বলছি তো, এটা কি ধরনের অসভ্যতা? উঠুন। আচমকা চিৎকারে ঈশানের ঘুম ছুটে গেল বেশ খানিকটা। পিটপিট করে তাকালো। সকাল সকাল ঘুম থেকে ডাকাডাকি তার একদম পছন্দ নয়। রাতে ঘুম হয়নি, সারা শরীর জ্বালা করছে গোটা রাত। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না।
ঘুম ধরেছেই হয়তো ঘন্টাখানেক আগে, এখন সেটার ব্যাঘাত হওয়ার মাথা চিনচিন করে উঠল। সমস্যা কি? ঘুমাতে দিচ্ছিস না কেন? আবার কি সমস্যা? তিতির বিরক্ত মুখে তাকিয়ে রইল। তার আবার কি সমস্যা? সমস্যা তো স্বয়ং জড়িয়ে ধরে আছে তাকে। ঈশান ভাই সরুন আমার ওপর থেকে। ঈশান মুখ তুলে একবার পরখ করলো তিতিরের মুখটা, আবার থপ করে মুখ গুজলো পেটে। তিতিরের বুকের উতাল পাতাল থামছে না, খামচে ধরে আছে বিছানার চাদর। নারীসত্তার আন্দোলন হচ্ছে সারা অঙ্গে। বুকটা জ্বলছে, শরীর মন অন্য কিছু চাইছে। খুব করে চাইছে। তিতির দু হাতে মাথা ঠেললো ঈশানের। ঈশান এবার হুড়মুড়িয়ে উঠে বসলো। উদ্দেশ্য তাকে অসময়ে ঘুম ভাঙানোর জন্য একটা রামধমক দেওয়া। বিছানায় উঠে বসতেই নজর পড়ল তিতিরের ফোলা ফোলা মুখটার দিকে। চোখ নিচে বন্ধ করে রাখা, ঠোঁট কামড়ে ধরে আছে। পরখ করল শুয়ে থাকা আবেদনময়ী নারীটির দিকে। বুকের ওপর শাড়ির আঁচল একপাশে অনেকটাই নেই, আর মেয়েদিন ফর্সা ধবধবে ধনুকের মতো বাঁকানো কোমরটা তো এতক্ষণে তার বালিশ হিসেবেই ছিল। তার মাথার নিচে পায়ের অংশেও শাড়িটা অনেক ওপরে উঠে যাওয়া। মোটামুটি সকাল সকাল তাকে পাগল করার জন্য যথেষ্ট এইটুকুই। ঘাড় পিছনে হেলিয়ে দু হাতে মাথার চুলগুলো পেছনে ঠেলে জোরে জোরে শ্বাস নিল। তিতির ততক্ষণে পিটপিট করে তাকিয়েছে সামনে বিছানায় বসা নগ্ন দেহের স্বামী নামক সুদর্শন পুরুষ। আকর্ষণীয় পুরুষালী দেহ, লোমহীন বুকটা চোখ সরিয়ে নিল তিতির। উঠে বসতে চাইল, পুরো শরীর ব্যথায় চিনচিনে পড়ে উঠল, চোখ মুখ খিচে ঘুমিয়ে উঠল। আহ! তিতিরের এমন শব্দে হতাশ ভ্রু কুঁচকে তাকালো ঈশান। তিতির কনুইয়ে ভর করে উঠে বসতে চাইছে, তবে জ্বরে শরীরের ব্যথা হয়ে থাকায় খুব সম্ভবত পারছে না। ঈশান এগিয়ে কোমরের দিকে হাত বাড়াতেই দু হাত সমানে দিয়ে ছিটকে সরে আসতে চাইল তিতির। ব্যথা উপেক্ষা করে হুড়মুড়িয়ে বসে উঠল। শাড়ির আঁচল নামিয়ে দিয়ে ঢেকে ফেলল শরীরের উন্মুক্ত অংশটুকু। ছোবেন না আমাকে, সরুন। তিতিরের মুখের দিকে বিরক্ত নজরে তাকালো ঈশান। রাগ লজ্জা মিশে রক্তিম হয়ে গেছে একদম। হাঁটু ভাঁজ করে ততক্ষণে শরীর সুন্দর মতো ঢেকে ফেলেছে। গোটা শরীর ব্যথা, তলপেটের ব্যথায় তো বসে থাকা দায়। চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি কোলের ওপর পড়ল। তিতির হাতে উল্টো পিঠে চোখ মুছল, কঠিন দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। আমার জামাকাপড় কে পাল্টেছে? ঈশানের মুখের ভাব এখন ভাবলেশীন। উদাসীন গলায় বলল, ঘরে আর কে আছে, কে পাল্টাবে? তিতিরের ফাঁকা মস্তিষ্ক জ্বলে উঠল। অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনায় মাথায় ভিড় জমাচ্ছে। রাগে মুখটা অস্বাভাবিক লাল দেখাচ্ছে। নাকের পাটা ফুলাচ্ছে, কান্না আটকাতে চাওয়ার প্রচেষ্টা আর কি। আ আ আপনি, মানেটা কি? আপনার সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? সেন্স নেই কোনো? খোদা, আমার সব শেষ। ঈশানের মুখে রাজ্যের বিরক্তি। তিতিরের আক্ষেপে মেজাজ খারাপ হলো তার। এখন তাকে দোষ দেওয়া হচ্ছে, জামাকাপড় না পাল্টে দিলে ওকে আজ পাওয়া যেত। জ্বর তো তখনই, চিবিয়ে চিবিয়ে বলল। সাহস, সেন্স? রাতে জ্বরের ঘোরে জামাকাপড় খুলে যখন কোলে উঠে আদর চাচ্ছিলে, তখন তোর সেন্স কোথায় ছিল? তিতির আকাশ থেকে পড়ল যেন। মনে করার চেষ্টা করলো, কিচ্ছু মনে পড়ল না। রাগে দুঃখে চোখের পানিও বাদ মানছে না। ফুঁপিয়ে উঠল, কান্না সামলে কঠিন গলায় বলল, হ্যাঁ, আ আমি আদর মানে? ঈশানের কোনো ভাবাবেগ চোখে পড়ল না। সে তার মতো করে বসে আছে। তিতিরের মেজাজ খারাপ হচ্ছে। তেতে উঠল এক প্রকার। মিথ্যা কথা বলার জায়গা পান না। সকালে ঘুম থেকে উঠে দেখলামই তো, কে কার ওপর। ঈশান হাত বাড়িয়ে বালিশ কোলের ওপর নিল। সে তাই ভর দিয়ে স্থির দৃষ্টিতে রাখলো তিতিরের ওপর। তিতির হাঁসফাঁস করছে, হাসকি স্বরে বলল, রাতের কথা একটুও মনে নেই? তিতির চমকে উঠল, বুকের ভিতর ধকধক করছে। রাতের কথা কি মনে থাকবে? ওই তিক্ত কথাগুলো ছাড়া তারপর আর মনে রাখার মতো কি ঘটেছিল সেটা ঈশান বারবার বলছে। তিতির জবাব দিল না। ঈশানের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে চোখ এদিক সেদিক ঘোরাচ্ছে। ঈশান এবার খানিকটা কাঁধ হলো। গম্ভীর গলা শোনা গেল তার, দেখ তো আমার পিঠে নোকের আঁচড়, এগুলো তোর নাকি? তিতির নিজের এলোমেলো দৃষ্টি রাখলো ঈশানের পিঠে। বেশ কয়েকটা নখের আঁচড়। শুকনো ঢোক গিলল, নিজের ধাতস্থ করতে চাইলো। সান্ত্বনা দিল নিজেকে। হঠাৎ মাথা নিচু করতেই ব্লাউজের ওপরে উন্মুক্ত অংশের ওপর বেশ কয়েক জায়গায় দাগ। ছ্যাঁত করে উঠল আবার বুকে। এমন ধরনের দাগ তো! তিতিরের হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। ছলা ছলা দৃষ্টি রাখলো ঈশানের দিকে। সত্যি করে বলুন তো, কি করছেন আমার সাথে?
আমার শরীরে এত ব্যথা দাগ বলেই দৃষ্টি সরিয়ে ফেলল। লজ্জায় শরীর কেঁপে কেঁপে উঠছে। ঈশান নিঃশব্দে হাসলো, মুখ ঝুঁকিয়ে এগিয়ে আসলো তিতিরের দিকে, হাসকি স্বরে বলল, যা ভাবছিস তাই। তিতিরের দু হাতে মাথার চুল খামচে ধরল। যা ভাবছে তাই মানে এটা সম্ভব নয়, একদম নয়। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল, আ আপনি একটা অসভ্য, চরিত্রহীন, অন্য মেয়ের সাথে কাল সারাদিন কাটিয়ে এসে রাতে আমার সর্বনাশ করলেন। ঈশান দেখল চোখের সামনে কান্নায় কেঁপে কেঁপে ওঠা ছোট্ট নারী শরীরটাকে। নববধূর মতোই লাগছে, এলোমেলো খোলা চুলগুলো বিছানা ছড়িয়ে আছে, গায়ের শাড়ি আধখোলা ভাব। ইস, বুকটা জ্বলছে তার খুব করে। রাতে নিজেদের মধ্যে ঘটা অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত মনে করতেই বেহায়া শরীরটা আন্দোলন করছে আবার। তিতিরকে এই মুহূর্তে বিরক্ত করতে খুব ইচ্ছে করছে। আদরে আদরে বিরক্ত, মেয়েটা অযথা কিছু না বুঝে কাঁদছে, একা একা সাতপাঁচ বুঝে ভুল ভেবেছে। অবশ্য বোঝাটা অস্বাভাবিক নয়। একে তো সদ্য ঘুম থেকে উঠেছে, তার উপর এত কাঁদছে, চোখ টোক ফুলে গেছে। তার অবশ্য মেয়েটাকে থামাতে ইচ্ছে হচ্ছে না, বরং আরো কাঁদতে ইচ্ছে হচ্ছে। অন্যভাবে কাঁদানোর ইচ্ছে মনের মধ্যে জাগ্রত হচ্ছে। সে কান্নার স্বর্গসুখ থাকবে দুজনের। ঈশান গলার স্বর নামিয়ে ফেলল সে। ধীর গলায় হাসকি স্বরে বলল, কাল কিন্তু বলেছিলাম যা চাইছিস নিজে ইচ্ছায়। সকালে আমাকে ব্লেম দিতে পারবি না। দিলে কি শর্ত ছিল জানিস? কি? বুক ফাটানো হাসি সযত্নে চেপে রেখে মুখটা কানের কাছে নিল। ঈশানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল তিতিরকে। শরীর কেমন একটা করছে। দ্বিতীয় দফা তোর সর্বনাশ করে একটা বাচ্চা ধরিয়ে দেওয়ার কথা ছিল। কি সব নির্লজ্জ কথাবার্তা! অন্য মেয়েকে ভালোবেসে তাকে এসব বলা হচ্ছে? বাচ্চা, তাও এই অসভ্য চরিত্রহীন লোকের! সে পেটে ধরবে এ জীবনে না, মুখে বলল। ছি, ছি বলছিস কেন? আয়, শর্তটা রাগ এখন। চুপ করুন। তিতিরের চিৎকারে মোটেই চুপ করিল না ঈশান। আমাকে দোষ দিচ্ছিস এখন? রাতে নিজে পাগলের মতো আদর চাইছিলি আমার কাছে, চাইছিলি আমাকে। পাগল তো তুই আমাকে করেছিলি। তিতির ব্যথা শরীর বিছানা ছেড়ে নামতে চাইল। লজ্জায় শরীর অবশ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কি সত্যি জ্বরের ঘোরে এসব করেছে? সত্যি কি তাদের মধ্যে কিছু? ঈশান হাত টেনে হ্যাচকা টানে কাছে টেনে আনলো। তাল সামলাতে না পেরে দুর্বল শরীর নিয়ে হুমড়ি খেয়ে পড়ল ঈশানের উন্মুক্ত বুকে। নরম গালের ছোঁয়া নিজের বুকে পেতেই শরীর ঝাঁকি দিয়ে উঠল ঈশানের। তিতির হতবিহ্বল কাটিয়ে নড়াচড়া করছে সরে যাওয়ার। আপনার সমস্যা কোথায়? ছাড়ুন আমাকে, যা সর্বনাশ করার করেছেন। এখন দূরে সরুন। ঈশান একটানে ঘুরিয়ে ফেলল তিতিরকে। তিতিরের পিঠ ঠেকল ঈশানের বুকে। পিঠের ওপর ছড়িয়ে থাকা কেশরাশি হাত দিয়ে ঠেলে সামনে দিল। ঈশান নিজের খসখসে হাতটা গলিয়ে দিল শাড়ি ভেদ করে তিতিরের নরম পেটে। খামচে ধরল, আবেশে মাথা এলিয়ে দিল তিতির। মাথা এসে ঠেকল ঈশানের বুকে। দুজনেই চোখ বুজে আছে। তিতির রীতিমতো নিজের ওপর বিরক্ত। আগে কখনো কোনো পুরুষের ছোঁয়া এভাবে লাগেনি বলে আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। লোকটার ওপর একরাশ রাগ নিয়েও কোনোভাবে তার স্পর্শে দুর্বল হয়ে যাচ্ছে শরীর। হুঁ, চুপ। রাতে অনেক জ্বালিয়েছিস, অনেক। আমার এক জীবনে এত ধৈর্যের পরীক্ষা আমি কখনো দেইনি। মদ ছাড়াই মাতাল করে ফেলেছিলি আমাকে। এতটা কন্ট্রোললেস কখনো অনুভূত করিনি নিজেকে। তিতির ঈশানের এমন নরম কথায় স্থির হলো। ঘাড় জুড়ে ঈশানের তপ্ত নিঃশ্বাসের রাজত্ব। দু হাতে খামচে ধরা বিছানার চাদর, কণ্ঠে দুর্বল হয়ে আসছে। গলা দিয়ে শব্দ বেরোতেই চাচ্ছে না। ঈশান তাকে মিশিয়ে রেখেছে নিজের উদাম শরীরের সাথে। আর হাতের বিচরণ তো আছেই পেট জুড়ে। তিতির কাঁপা কাঁপা গলায় কান্না আটকে বলল, কি করছেন আমার সাথে কাল রাতে? আমি একা করিনি তো, তুইও করেছিস আমার সাথে। আমার জামা কাপড় কেন পাল্টেছেন? জ্বর ছিল তোর তো? মরে যেতি ভিজে কাপড়ে থাকলে। যেতাম, আপনার কি? পেটের মধ্যে হাতের আরো শক্ত চাপ অনুভব করল সে। শরীর ঘেমে উঠেছে দুজনের, হয়তো দুটো শরীরই একে অপরকে কাছে পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বিয়ের প্রথম রাতেই বউ মরলে কি জবাব দিতাম সবার কাছে? ঝামেলা চলে যেত। তোর মতো বউ নামক ঝামেলা জীবনে দু একটা থাকা দরকার। দু একটা। হু, ছাড়ুন আমাকে। ছাড়িয়ে নিচ্ছিস না কেন নিজেকে? রাতে অবশ্য আমি কিন্তু ধরতে চাইনি। নিজে থেকে এসেছিলি একটুখানি ছোঁয়া নিতে। উহু, একটু নয়, গভীর ছোঁয়া চাচ্ছিলি। ঈশানের নরম ঠোঁটের হালকা ছোঁয়া অনুভব করছে এখন তার পিঠে ঘাড়ে। নিজের চোখ জোড়া আবেশে বোঝা। জ্বরের ঘোরে করেছি, থামাননি কেন?
কতক্ষণ পারতাম, চেষ্টা করিনি বলছিস? একা চেঞ্জ করতে বললাম, পারলি না, জামা কাপড় খুলে বসে রইলি। ঘরে নিয়ে আসলাম কোনো মতে কাপড় পরিয়ে, ঘুমোতে বললাম, টেনে আমাকে বিছানায় নিলি। সরে যেতে যতবার চেয়েছি ততবার পাগলের মতো আদর চেয়েছিস, কোলে উঠে উন্মাদের মতো স্পর্শ চাইছিস। আমি কি করতাম, কতক্ষণ সম্ভব তুই বল? এখন তো বেশ গায়ের জোর দেখাচ্ছেন, তখন দেখাননি কেন? সুযোগের সদ্ব্যবহার। পুরুষ মানুষ ভয়াবহ শক্তিহীনতার ভোগে দুর্বল হয় কখন জানিস? নারী দেহের টানে। আর সেটা যদি হয় নিজের কাগজে কলমে দলিল করে নেওয়া নারী। আমি পুরুষ মানুষ, দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরেছি, তুই দিসনি কন্ট্রোলে থাকতে। নিজের মনে একজনকে রেখে কবুল পড়লেন আরেকজনের নামে। দিনের নিজের খুশিতে ভালোবেসে অন্য নারীতে মজলেন, আর রাতে দেহের চাহিদা দলিল করা বউয়ে। আমি না হয় সেন্সে ছিলাম না, ঘরে একা ফেলে কেন চলে গেলেন না? আমার সর্বনাশ কেন করলেন? এবার বোধহয় ইগোতে লাগলো ঈশানের। পিছন থেকেই চোয়াল চেপে ধরল মেয়েটার। ব্যথায় গঙিয়ে উঠল তিতির। দেহের চাহিদা মানে একটা মেয়ে কতটা বোকা হতে পারে তোকে দেখে শেখা উচিত। বলতে বলতে কি বলছিস খেয়াল করতে পারছিস না? তিতির কথাই বলতে পারছে না, হাতের চাপে ঈশান ছেড়ে দিল। বিছানা ছেড়ে নামলো, ঘুরে এসে দাঁড়ালো তিতিরের মুখোমুখি। হ্যাঁচকা টানে বিছানা থেকে দাঁড় করালো। দাঁড়ানোর সাথে সাথে কিছু একটা টের পেল। নিজের শরীরে কি হচ্ছে সেটা টের পাস না? কোনটা কিসের ব্যথা অনুভূতি বোধ নেই? তিতিরের চোয়াল ঝুলে পড়ছে, তলপেটে চিনচিনে ব্যথা এখন আরো ছড়িয়ে পড়ছে। দাঁড়িয়ে থাকা কষ্টকর, অজান্তেই নিজের হাত চলে গেল পেটে। ঈশান তপ্ত চোখে তাকিয়ে আছে, চোখ দিয়ে আগুন ঝরছে। তিতির ঢোক গিলল, আমতা আমতা গলায় বলল, পিরিয়ড টের পাচ্ছিস না এখনো? হু হু করে কেঁদে উঠল তিতির। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। গত রাতেই যাই হয়েছে একটাও তার জন্য সুখকর নয়, বরং লজ্জায় মেরে ফেলার মতো ঘটনা সব। আপনি আমার কথা শেষ করতে দিল না ঈশান, মেজাজ খারাপ হচ্ছে তার। দাঁতে দাঁত পিষল। প্রথমে পাগলামি করে মাথা নষ্ট করে দিচ্ছিলি, খেয়াল ছিল না তোর কাল পিরিয়ডের ডেট? বিছানায় তাকা, আমার জামা কাপড় দেখ গিয়ে বাথরুমে, সব নোংরা করে ফেলেছিলি। পাগলের মতো কাছে চাচ্ছিলি আমাকে, আমিও পারছিলাম না আটকাতে আর। কিন্তু যখন খেয়াল করলাম ইউ আর ইন ইয়োর পিরিয়ড, তারপর তোর শরীরের ওই অবস্থায় আমি তোর সুযোগ নিতাম, তোর ডাকে সাড়া দিতাম। আমাকে নরখাদক মনে হয় তোর? তিতিরের চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, রাগে নাকি দুঃখে নাকি লজ্জায় বুঝে উঠতে পারছে না। মাথা নিচু করে রয়েছে। হঠাৎ চোখ পড়ল ঈশানের পেটের দিকে। শিল্পীর কারুকার্যের মতো ৬ খণ্ড ভাঁজ, নিচের অর্ধেক অংশই ঢেকে আছে সাদা ব্যান্ডেজের আস্তরণে। সেখানটায় আবার ঝিরিঝিরি রক্ত ভেসেও আছে। চোখ মুখ কুঁচকে ফেলল সে। এটা তো এতক্ষণ খেয়াল করেনি। আপনার পেটে কি হয়েছে? কিছু না, ঈশানের কাট কাট জবাবে আহত হলো মেয়েটা। বুকের ভিতর সংশয় জাগছে, জিজ্ঞেস করবে কি সেটা? কাঁপা কাঁপা গলায় শুধালো, আমি কি ব্যথা দিয়েছি? ঈশান স্থির দৃষ্টিতে দেখলো তিতিরের ওপর। মেয়েটার মুখ কেমন নীল হয়ে আসছে। ধরতে পারল না কারণ দিয়েছিস, আঘাতে আঘাত বুঝিস, সেটা করেছিস। আমি তো শাট আপ, চোখের সামনে থেকে যা এখন। অনেক জ্বালিয়েছিস রাতভর। চলেই তো যাব আজ বাদে কাল। ঈশান নিজেকে যতই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তিতির কথায় কথায় সেগুলো বারবার ভেস্তে যাচ্ছে। এতক্ষণ ধরে ধাতস্থ করা নিজের রাগটা তিতিরের একটা কথা তত্তর করে বেড়ে গেল। তুঙ্গে উঠে যাওয়ায় রাগের এক প্রকার হিতাহিত খেয়েই হারালো সে। আবার শক্ত করে চেপে ধরলে মেয়েটার চোয়াল, ঠেলে নিয়ে দেয়ালে মিশালে, পিঠে ধাক্কা লাগায় ব্যথায় বেঁকে গেল মেয়েটা। নাটক কম করবি, যাবি যেখানে ইচ্ছে যাবি। আমাকে বলে সিম্প্যাথি আদায় করতে আসবি না। কোনো ফিলিংস নেই আমার তোর প্রতি, আর না কখনো হবে। গত রাতে যে অবধি যা ভুল হয়েছিল সেটা আজীবনের ভুল হিসেবেই থাকবে। শান্তি নয়, বুঝলি? আর ঈশান আরশাদ মেয়েদের সুযোগ নেয় না। ভালোবাসা ছাড়া সে নারী স্পর্শ সজ্ঞানে করবে না। কাল যা হয়েছে নেহাতই অ্যাক্সিডেন্ট। বুকের ভিতরটা সূচের ফলা দিয়ে কেউ হয়তো ক্ষত বিক্ষত করে ফেললো। নিজেকে মানিয়ে নিয়েছিল, এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত করেছিল গত রাত থেকে সে। তারপরেও ঈশান মুখ ফুটে বলার যন্ত্রণায় ছেয়ে গেল বুকের বাঁ পাশটা। দু হাতে হ্যাচকা টানে সরিয়ে দিল ঈশানের হাতটা। শাড়ির আঁচলে চোখের পানি মুছে ফেললো। প্রশস্ত বুকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে করল ঈশানকে। সীমার মধ্যে থাকুন আপনিও। বিয়ে করে যা সর্বনাশ করার করেছেন আমাকে। নর্দমার কীট মনে হয়?
যা বলবেন মুখ বুজে শুনে যাব। সেলফ রেসপেক্ট নেই আমার। ভুলে যাবেন না মিস্টার ঈশান আরশাদ দেওয়ান, আমার গায়েও এ বাড়ির রক্ত আছে। সাথে আমার বাপের বাড়ির জৌলুসও কিন্তু নেহাত কম নয়। আমাকে আগের জামানার অসহায় বউ ভাবার ভুল করবেন না কিন্তু। যে স্বামী পরনারীতে মজে বাড়ি ফিরে বউয়ের ওপর নিজের অধিকার ফলাবে, আর সব জেনে শুনে আমি স্বামীর ঘর করতে চাইবো? একদম নয়। সেটা ভাবার মতো বোকামি করবেন না। আমি রেহুনুমা হেলাল তিতিরের জীবনে আরো কখনো দেওয়ান পরিচয় গায়ে লাগাবো না। কখনো না। আর রাতে যা বলেছিলেন সজ্ঞানে আমি সবটা শুনেছিলাম আর খুব ভালো করে মাথায়ও ঢুকিয়ে নিয়েছিলাম। আপনি যতটা সঠিক সময়ের অপেক্ষায় আছেন এই সম্পর্ক থেকে মুক্তির জন্য, আমিও তাই। সময় মতো ঠিক মুক্তি দিয়ে দেব। এ জীবনে আমার ভালোবাসার কমতি হবে না আর। না তো আমাকে ভালোবাসার মানুষের। তাই জোর করে কারোর ভালোবাসা আদায় করতে চাওয়া আমার ধাঁচে নেই। তিথির পাশ কাটিয়ে চোখের পলকে বেরিয়ে গেল রুম থেকে। পাশে নিজের রুমের দরজাটা আটকানোর শব্দ কানে আসলো ঈশানের। ঈশান থম মেরে দাঁড়িয়ে আছে। তিতিরের বলা কঠিন কথাগুলো বুকের কোথায় গিয়ে যেন আঘাত করছে। প্রত্যেকটা শব্দ কানে বাজছে। রাগে শরীর কাঁপছে তার। কত সাহস এই বোকা মেয়েটার! নিজের রুম থেকে সময় নিয়ে ফ্রেশ হলো। তিতির নিজের ঘরটার দিকে চোখ বোলালো। কাল অবধি এই ঘরটা তার ছিল। আজকের কেমন যেন পরপর লাগছে। না তো ঈশানের ঘরকে নিজের লাগছে আর না তো তার নিজের ঘরকে। ঘরছাড়া পাখির মতো লাগছে নিজেকে। বারান্দায় গ্লাস টেনে দিল। তার টিয়া পাখির খাঁচা খানা ঝোলালো বারান্দায়। দানা পানি দিল। তিতিরকে দেখেই পাখি জোড়া বেশ খুশি হয়ে যায়। নিজেদের মধ্যে ঠোকরাঠুকরি থামিয়ে ডানা ঝাপটাতে থাকে। তিতির ভাবুক চোখে তাকিয়ে থাকে সেদিকে। হাত দিয়ে খাঁচাটা ঝাঁকায় আলতো করে। পাখি দুটো ছটফট করে ওঠে। আচমকা তিতিরের চোখ ভেঙে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, তোদেরও কি আমি জোর করে একসাথে রাখি? হুম। পাখি দুটোর একটি স্পষ্ট করা আওড়ালো, পুতুল পুতুল, জোর করে একসাথে রাখি বলে এত ঝগড়া করিস দুজন? একসাথে থাকতে চাস না? এতদিনে তো ভালোবাসা হয়নি বুঝি? অবুঝ পাখি দুটো ডানা ঝাপটাতে ঝাপটাতে সেখানেও একই কথা বারবার আওড়াচ্ছে। তিতির দীর্ঘশ্বাস ফেলে সযত্নে চোখের পানিটুকু মুছে ফেলে। রোজকার একটা সালোয়ার সেট গায়ে জড়িয়ে নিচে নেমে আসে। বেশ বেলা হয়েছে। বসার ঘরে বেশ নীরব। কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। ভাই-বোনগুলো হয়তো কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। গত রাতে তাদের বিয়ে নিয়ে সবাই হই-হুল্লোড় করেছে কিনা। তিতিরের হাসি পেল। রিশা, রোশনি, রাফি কত খুশিই না হয়েছিল তার সাথে ঈশানের বিয়ের কারণে। মামাদের কাউকে দেখছে না। সম্ভবত অফিসে গেছে। মামিরা কোথায়? চন্দ্র দেওয়ানের ঘরটা নিচতলার সিঁড়ির লাগোয়া। দরজা হাট করে চাপানো। বেলা 10টা বাজে। ডাইনিং এর দিকে এগোতেই রান্নাঘর থেকে অবাক হয়ে বেরিয়ে আসতে দেখা গেল মেজো মামি রিক্তা দেওয়ানকে। তিতিরকে সবার আগে উঠতে দেখে হয়তো অবাকই হয়েছেন। বাঁকা হেসে জড়িয়ে নিলেন মেয়েকে। হ্যাঁ রে মা, কেউ ওঠেনি? অথচ নতুন বউয়ের আগে ঘুম ভাঙলো? আমার ছেলেটা ঘুমাচ্ছে, এই সুযোগে পালিয়ে এসেছিস? অন্য সময় হলে মামির কথায় খুব লজ্জা পেত বোধহয়। এই মুহূর্তে সেসব কিছু অনুভব হলো না। বরং নতুন বউ শব্দটা শুনে খারাপ মন আরো খারাপ হলো। এক বেলার মধ্যে সম্পর্ক পাল্টে গেছে, তাই না? মেয়ে থেকে বউ, মামি থেকে মামি শাশুড়ি, সব সম্পর্ক শুধু যার মাধ্যমে পাল্টালো তার সাথে কোনো সম্পর্কই তৈরি হলো না, আর না তো হবে। তিতির কিছু বলল না, মৃদু হাসতে চেষ্টা করলো। চেয়ার টেনে বসে পড়লো। খিদে পেয়েছে মেজো মামনি? খেতে দেবে? নাকি সেটাও এখন তোমাদের ছেলের অনুমতি পেলে দেবে? তিতিরের এহেন কথায় চমকালো রিক্তা। তবে অন্য কিছু ধারণা করল না। গতকাল বারবার বলা হয়েছে এখন থেকে সব নতুন সম্পর্ক। তাই মেয়েটা এ কথা বলছে। এটা ধারণা করে দ্রুত মেয়ের খাবার আনতে ছুটলেন। প্লেটে গরম গরম খিচুড়ি আর গতকালের বিয়েবাড়ির গরুর মাংস, কাবাব, রোস্ট নিয়ে হাজির হলেন। তোর প্রিয় সব খাবার। পোলাওয়ের থেকে তুই খিচুড়ি বেশি পছন্দ করিস কি না? তোর শাশুড়ি তোর জন্য নিজ হাতে রান্না করেছেন। আর এগুলো তোর বিয়ের খাবার। কাল তো খেতেই পারলি না। সব তোর জন্য তুলে রেখেছিলাম আলাদা করে। খেয়ে নে মা, আমি সালাদ আনি। এসব তিতিরের খুব প্রিয়, কিন্তু আজ কেন জানি খেতে ইচ্ছে হচ্ছে না এসব। তার বিয়ের খাবার
নাকি তার অস্তিত্ব বিসর্জন আয়োজনের খাবার মাথায় ঢুকলো না। মেজো মামুনি ডিম ভেজে দাও একটা, এসব খেতে ইচ্ছে হচ্ছে না। রিক্তা অবাক হয়ে সালাদের বাটি টেবিলে রাখলেন, কপালে হাত দিলেন, কপালটা বেশ গরম। মা কপাল গরম তো জ্বর? সেরকম কিছু না মেজো মামুনি। তাহলে খাবি না কেন? এসব তো সবচেয়ে পছন্দ এ বাড়িতে তোরই। আজ খেতে ইচ্ছে হচ্ছে না, ডিম দিলে খাবো, না হলে থাক এমনি খেয়ে নিচ্ছি। না না, শুকনো খিচুড়ি খেতে হবে না, আমি আনছি দাঁড়া। বস একটু। রিক্তা ছুটল রান্নাঘরে। তিতির এদিক ওদিক খুঁজলো বাকি দুই মামিকে, কেউই দেখলো না। এক প্রকার গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো রিক্তাকে, বড় মামুনি ছোট মামুনিকে দেখছি না? তোর শাশুড়ি তোর জন্য কিসব কেনাকাটা করতে গেছে। বারবার এই শাশুড়ির সামনে নতুন বউ শব্দগুলো অসহ্য লাগছে তার। সম্পর্কগুলো তাই কথা বাড়ালো না। ঈশান ফিটফাট হয়ে নেমে আসছে নিচে। সিঁড়ির মাথা থেকে ডাইনিং এ বসা তিতিরের ওপর চোখ পড়ল। পাশে একগাদা খাবার নিয়েও ঠায় বসে আছে মেয়েটা। খাচ্ছে না। ঈশান নিচে আসতে আসতে ততক্ষণে ডিম ভাজা নিয়ে এসেছেন রিক্তা। তিতির আর চোখে একবার দেখলো ঈশানকে। ঈশানকে দেখেই একগাল হাসলো রিক্তা। ছেলে মেয়েদের সাথে তোদের যাদের সকলেরই বন্ধুর মতো সম্পর্ক, সবার পরে ওঠার কথা ছিল তোদের, তোরাই সবার আগে হাজির। আদেও ঘুমিয়েছিলি নাকি খেয়ে দে ঘুমাতে যাবি? দুজনেই কিছু বলল না। রিক্তা মুখ টিপে হাসলেন। ছেলে মেয়ে দুটোকে আর লজ্জা দিতে চাইলেন না। ঈশান সকালে এসব হেভি ফুড মোটেই খাবে না। সেদ্ধ ডিম, দুটো ব্রেড আর এক গাদা স্যালাড নিয়ে চিবাচ্ছে। তবে তিতিরের সামনে তার প্রিয় খাবার রেখে ডিম দিয়ে খাওয়ার রহস্য বুঝল না। তিতির কয়েকবার হাতে গোনা খাবার মুখে তুলল। জ্বরে মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে। মুখে ধরল না খাবার, খাবার ছেড়ে উঠে গেল। কি হলো মা, খাবি না? খেতে ইচ্ছে করছে না মেজো মামুনি? সে কি, আমি বললাম জ্বর হয়েছে তোর? না হলে কিচ্ছু হয়নি, আমি রুমে গেলাম। তিতির দাঁড়ায় না। ঈশান আর চোখে খেয়াল করলো সবটা। কি রে বাপ, কিছু হয়েছে মেয়েটার? কি হবে? কিচ্ছু না, খেতে ইচ্ছে হচ্ছে না, খায়নি। এত আদিক্ষেতা কিছু নেই, খিদে পেলে একাই আসবে। সিঁড়ির মাজা থেকে সবটাই কানে গেল তার। আদিক্ষেতাই? সত্যিই তাই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দ্রুত পায়ে গেল নিজের ঘরের দিকে।